আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা কথা বলতে চাই করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে। দেশে এবং দেশের বাইরে যারা করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়ছেন অথবা করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়া বিভিন্ন খাতকে যারা আসলে সামনে থেকে প্রত্যক্ষ করছেন এবং এর প্রভাব মোকাবেলা করার চেষ্টা করছেন, আমরা তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট একটি সার্বিক পরিস্থিতি কোথায় কে কিভাবে আছেন। আমরা প্রথমে আলাপ শুরু করতে চাই একজন চিকিৎসককে দিয়ে, যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার নোমান খালেদ চৌধুরী। আমরা ধন্যবাদ জানাই অধ্যাপক ডাক্তার নোমান খালেদ চৌধুরী, আপনি আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হয়েছেন। আমরা সুনির্দিষ্টভাবে আপনার কাছে কয়েকটা বিষয় নিশ্চয়ই জানতে চাইবো, তবে শুরুতে একটু প্রথমে শুনে নেব আপনার কাছে যে সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি তো আমরা মোটামুটি কম বেশি খবর রাখছি, একটু চট্টগ্রামের কি পরিস্থিতি আপনি যদি আমাদেরকে শুরুতে একটু জানিয়ে দেন। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আমি বাংলাদেশের জনগণকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আবার নিউরো সার্জারি পরিবারের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করছেন, চট্টগ্রাম বাংলাদেশেরই একটি অংশ। বাংলাদেশে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, চট্টগ্রামেও ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সেটাই গতকালকের যে স্টেজে আসছে, আমরা প্রায় 40টার মতো করোনা ভাইরাস রোগী পাওয়া গেছে এবং এর মধ্যে বেশ কিছু মৃত্যু হচ্ছে। চট্টগ্রাম একটি কসমোপলিটন এরিয়া, মেট্রোপলিটন সিটি। ঢাকা এবং চট্টগ্রামের বৈশিষ্ট্য, জনগণের বৈশিষ্ট্য অনেকটা একই রকম। তার ভিতরে চট্টগ্রামের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এখানে ইপিজেড আছে, পোর্ট আছে, সমগ্র মানুষের যাতায়াত আছে, ট্রান্সমিশন এবং প্রবাবিলিটি সেইভাবে বৃদ্ধি পায়। এখন চট্টগ্রামের সার্বিক চিকিৎসা ব্যবস্থা যেভাবে ঢেলে সাজানো হয়েছে, সেই মাধ্যমে এখনো পর্যন্ত আমরা চট্টগ্রামকে করোনা ভাইরাসের পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়েছি। কিন্তু পরিস্থিতি ক্রমাগত পরিবর্তন হচ্ছে। পরিস্থিতি কেন পরিবর্তন হচ্ছে সেটা আপনিও ভালো জানেন। আমাদের জনগণের ট্রান্সমিশন যে প্রবাবিলিটি এখন কমিউনিটি স্তর কোন জায়গায়, এটা যদি আমরা বিশ্লেষণ করি, কমিউনিটির সম্ভাব্য প্রবাবিলিটি যেখানে হয় সেটা আমরা স্টেজ 4-এ আছি। স্টেজ 4 হচ্ছে লকডাউনের পরবর্তী স্তর। যখন কোনো কমিউনিটিতে সমস্ত রোগ ছড়িয়ে পড়বে, তখন আপনি স্বাভাবিকভাবেই কনফাইনমেন্ট কোনো জায়গায় কাকেও আবদ্ধ করে রাখতে পারবেন না বা আবদ্ধ জায়গায় পাবেন না। স্বাভাবিকভাবেই এই ট্রান্সমিসিবিলিটি, কেউ সিমটোমেটিক আছে, কেউ অ্যাসিমটোমেটিক আছে, এবং তারা কিভাবে সংক্রমণ করছে সেটা আমি আপনি কেউই জানি না। সংক্রমিত রোগী যখন আমাদের কাছে আসে অথবা সংক্রমণের সন্দেহজনক রোগী যখন আমাদের কাছে, আমরা যখন তাদেরকে চিকিৎসা দিতে যাই এবং চিকিৎসায় আমাদের ক্লিনিক্যালি এবং ল্যাবরেটরি ডায়াগনোসিসের মাধ্যমে আমরা কখন করোনা ভাইরাস কোন রোগীটা দ্বারা সম্পৃক্ত হচ্ছে সেটা বাইর করতে পারছি। কিন্তু জনসম্পৃক্ততায় অ্যাসিমটোমেটিক রোগী কিভাবে ছড়াচ্ছে সেটা যখন আমরা পরীক্ষার পরিধি বৃদ্ধি করতে পারবো অথবা আমাদের নেটওয়ার্কের ভিতরে সমস্ত জনগণকে আনতে পারবো, তখন আমরা একটা সামগ্রিক চিত্র পাবো। এখন আমরা যে চিত্রটা পাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রামে 2টা জায়গায় পরীক্ষা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন, বিটিআইডি এবং সেই সাথে আপনার ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে আজকে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজেও একটি পরীক্ষা চালু হয়েছে। এই দুটি পরীক্ষা কেন্দ্রের রিপোর্টের ভিত্তিতে আমরা কিন্তু চট্টগ্রামের করোনা ভাইরাস পরিস্থিতি মন্তব্য করছি। জি, আমরা একটু আপনার কাছে আরেকটা বিষয়টা শুনবো যে করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব শুরু হবার পরে টেলিমেডিসিনের বিষয়ে আমরা অনেক আলোচনা শুনছিলাম, অনেক প্রচার দেখছিলাম এবং অনেক চিকিৎসকই কিন্তু এই বিষয়ে জোর দিচ্ছিলেন টেলিমেডিসিনের বিষয়টি, এবং এটি হয়তো একটি বিকল্প চিকিৎসার একটা উপায় হিসেবে হয়তো কার্যকর হয়ে উঠবে, কোভিডের কারণেও হয়তো হতে পারে। কিন্তু আপনি একটু আমাদেরকে বলবেন যে ক্লিনিক্যাল নিউরোসার্জারি বিভাগের একজন চিকিৎসক হিসেবে যে যাদের আসলে এই সার্জারির প্রয়োজনটা অনেক প্রবল, তো তাদের তো আসলে লকডাউন আছে কি নেই সেটা তো আসলে নির্ভর করে হয় না, তো তাদের চিকিৎসাগুলো আসলে কিভাবে হবে, যেখানে আসলে আমরা চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি ইদানিং খুব দেখছি, ভাবছি, এবং সকল রোগীকেই সন্দেহ করা হচ্ছে যে তিনি করোনা ভাইরাসের একজন বাহক হতে পারেন। তো এরকম পরিস্থিতিতে এ ধরনের যারা স্পর্শকাতর রোগী, তাদের বেলাতে আপনারা কি করছেন, কি ভাবছেন, কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে? অনেক ধন্যবাদ। আপনি একটা খুব সময় উপযোগী প্রশ্ন উত্থাপন করছেন। আমি এই পরিপ্রেক্ষিতে সুযোগ পেলে করোনা ভাইরাস পরিস্থিতি কিভাবে আমাদের ঢেলে সাজানো দরকার চিকিৎসা ব্যবস্থা, সেই সম্পর্কে আমি পরে আলোকপাত করব। বর্তমানে আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তরটা দিচ্ছি। আমি চট্টগ্রাম বিএমএ কে ধন্যবাদ দিতে চাই, কারণ চট্টগ্রামে সামগ্রিকভাবে টেলিমেডিসিনের ব্যবস্থা
রেখেছেন। আমি নিজেও সেই টেলিমেডিসিন রুগী অ্যাটেন্ড করছি। এখন প্রশ্ন হচ্ছে, অবশ্যই সার্জারি, যে রুগীটা নিউরো সার্জারি বিশেষ করে, তাকে তো টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। আবার টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা দেওয়াও সম্ভব। যেমন একটা রুগী স্ট্রোকের রুগী, মাথা ব্যথার রুগী, হাইড্রোকেফালাসের রুগী, আপনার ডিজেনারেটিভ ডিস্কের রুগী, সেই রুগীগুলিকে কিন্তু আমরা টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিতে পারি। নিউরো সার্জারি শব্দটা সার্জারি হলেও নন সার্জিক্যালও বেশ কিছু রুগী আছে, সেই রুগীগুলিকে কিন্তু আমরা টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিচ্ছি। এবং আমার জানা মতে আমার বিভাগের সকল চিকিৎসক টেলিমেডিসিন সার্ভিসের সঙ্গে জড়িত। এখন চট্টগ্রামের, আপনি জানেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম রিজিয়নের প্রায় 4 কোটি মানুষের টারশিয়ারি লেভেলের একটি চিকিৎসা কেন্দ্র। এখানকার নিউরোসার্জারি ওয়ার্ডে প্রতিদিন প্রায় 200 থেকে 250 নিয়মিতভাবে রুগী থাকে। এমনকি আজকেও শতাধিক রুগী আছে। এখন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যদি রোড অ্যাক্সিডেন্ট, স্ট্রোকের রুগী, টিউমারের রুগী, তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হচ্ছে। আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে আমরা সার্জারি করছি কিনা, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনি জেনে খুশি হবেন। আমরা এই মাসে গত 8 দিনের মধ্যে আমরা মেজর এবং মাইনর অপারেশন নিয়ে 63টি অপারেশন করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ, এবং এর আগের মাসে 216টা অপারেশন আমরা করেছি। আর আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে যদি কোনো জায়গায় একটা হেড ট্রমা রুগী, স্ট্রোকের রুগী, ব্রেন টিউমার হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে রুগী আসে, তাহলে আমাদেরকে অবশ্যই সেই অপারেশন, আমাদের ব্যবস্থা আছে। আমাদের দুটো অপারেশনের থিয়েটার আছে, একটা জরুরি আর একটা রুটিন। জরুরি রুগীটা 24 আওয়ার্স খোলা আছে, আর জরুরি এই রুটিন রুগীটা আমাদের দিনের বেলায় অপারেশন হচ্ছে। এখন প্রশ্ন আসতেছে, যেটি প্রশ্নটা স্বাভাবিক, সেটা হচ্ছে ডক্টরদের সেফটি। আপনি কি অবশ্যই যেন আশঙ্কিত হবেন যে আমার বন্ধু ডক্টর আবু সাইদ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিউরো সার্জারি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, করোনা ভাইরাসে আক্রান্ত। আমি আমার মূল কর্মস্থল আসলে ছিল আগে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স। আমি ক্লিনিক্যাল নিউরো সার্জারির ওখানকারই অধ্যাপক। চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে পদায়িত হয়েছে। আমার ওই নিউরো সার্জারি বিভাগে ন্যাশনাল ইনস্টিটিউটে 6 জন চিকিৎসক যারা আমার সঙ্গে কাজ করতো, ডাক্তার আব্দুল্লাহ আলমগীর, ডাক্তার মনসুর, ডাক্তার আরিফ রেজা সহ, তারা সবাই করোনা ভাইরাসে সংক্রমিত। এখন কেন হচ্ছে? আমাদেরকে রুগীদের কাছাকাছি যেতেই হচ্ছে। যাওয়ার জন্য আমার যে প্রোটেকশন, আমি সব সময় অনেক দিন থেকে আমি একটা কথা বলে আসছিলাম যে হেলথ ওয়ার্কার ক্যান নট সুইসাইড উইদাউট গেটিং প্রপার প্রোটেকশন টু ম্যানেজ দ্য করোনা ভাইরাস পেশেন্ট or suspected coronavirus patient. Please ensure adequate protection for us. যদি আমরা প্রোটেকশন পাই, পিপি, পার্সোনাল পিপি, এটা হচ্ছে কি, এখানে থাকে মাস্ক থাকে, আপনার গগলস থাকে, ফেস শিল্ড থাকে, এবং এই মাস্কটা হতে হবে N95। আপনি পৃথিবীর সব জায়গায় স্কারসিটি আছে, আমরা KN95 তা অথবা তার সমমানের যদি মাস্ক, এবং সেই সাথে অন্যান্য প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল, গ্লাভস এবং পিপি, গাউন, সুকাবার, এভরিথিং আমরা যে নিয়েই আমরা আমাদের। কিন্তু একটা কথা, আমার দেশটা গরিব, আমরা উন্নত দেশ নই, আমরা উন্নতির পথে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ অনেক দূরে অগ্রসরমান। আমাদের অবশ্যই অনেক অভাব অভিযোগ আছে, এটা যেমন সত্য। আমাদের সক্ষমতাও কিন্তু অনেক কিছু আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা উক্তি অবিস্মরণীয়, যে দুর্যোগ মুক্তির সময় মানুষের মনুষ্যত্বের পরীক্ষা হয়। আপনি একটা রুগী যখন আপনার কাছে অসুস্থ অবস্থায় আসে, আপনি একজন চিকিৎসক, আপনি একজন রুগীর জীবন বাঁচানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার বিদ্যা, আপনার শিক্ষা, আপনার সামাজিক প্রতিপত্তি, সমস্ত কিছু এই রুগী এবং মানুষকে কেন্দ্র করে। সে মানুষের সেবা দেওয়ার জন্য আপনাকে কমিটমেন্ট থাকতে হবে। সবকিছুর আগে আমরা মোটামুটি এটুকু, মানে একজন চিকিৎসক যখন রোগীকে দেখছেন, ওপিডি ডক্টর হিসেবে যখন দেখছেন, বা হয়তো দূর থেকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও তিনি আসলে পিপি সহ অন্যান্য সুরক্ষা প্রস্তুতি তিনি নিচ্ছেন। কিন্তু যারা আসলে সার্জারির সঙ্গে সরাসরি যুক্ত, তাদেরকে তো রোগীর একেবারে ঘনিষ্ঠ সংস্পর্শে আসতেই হবে, এটা তো আসলে এড়ানোর কোনো উপায় নেই। এক্ষেত্রে সার্জারি করার ক্ষেত্রে বা অপারেশন থিয়েটারে, বা আপনারা যখন একেবারেই চূড়ান্ত কার্যক্রম যখন করছেন, তখন আপনারা বাড়তি কি ধরনের সুরক্ষা কার্যক্রম নিচ্ছেন, যাতে চিকিৎসকরা যেন অ্যাটলিস্ট নিরাপদে থাকেন, স্বাস্থ্যকর্মীরা যেন নিরাপদে থাকেন? আমরা আমাদের প্রাপ্ত সুযোগ সুবিধার ভিতরেই ব্যবস্থাটা নিচ্ছি। আমরা ডাবল গ্লাভস করছি, আমরা
গগলস ব্যবহার করছি, ফেস শিল্ড ব্যবহার করছি, আমরা গাউনটা ব্যবহার করছি, গাউনের উপরে আলাদা আরেকটা প্লাস্টিক গাউন ব্যবহার করছি। ব্যবহার করে আমরা যতটুকু সম্ভব রুগীর সংস্পর্শের থেকে নিজের শরীরকে যাতে বিরত রাখতে পারে সেই চেষ্টাটা করছি। এখানে আমাদের থেকেও সবচেয়ে বেশি ভাগদারে বল কিন্তু আমার অ্যানেস্থেটিস্ট ভাইয়া, যারা রোগীদেরকে অজ্ঞান করতে যাইয়ে যাদের রোগীর সবচেয়ে ভালনারেবল জায়গা ট্রাকিয়া এবং আদার জায়গাগুলিতে তাদেরকে দেখতে হয়, তাদেরকে ইনটিউবেট করতে হয়, তারা আমাদের থেকেও বেশি ভালনারেবল, তাদেরও প্রোটেকশন খুব জরুরি। আসলে করোনা ভাইরাস এমন একটা দিকে, এটা অত্যন্ত কন্টাজিয়াস রোগ, এবং এই কন্টাজিয়াস ডিজিজটাকে চিকিৎসা করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমি যেটা মনে করি একজন চিকিৎসকের কনফিডেন্স। আপনি একজন চিকিৎসককে তখনই কনফিডেন্ট করতে পারবেন যখন সে জানে যে তার প্রতিরোধ ব্যবস্থাটা শক্তিশালী, এবং এই যখন তার শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থাটা তার থাকবে, তার বডি ল্যাঙ্গুয়েজটাই পরিবর্তিত হয়ে যাবে, তার পিছনে তার নলেজ আছে, মানুষের প্রতি কমিটমেন্ট আছে, তখন সে এতে ঝাঁপাই পড়বে। আমি সবাইকে অনুরোধ করব চিকিৎসকের কনফিডেন্সটা জায়গায় তুলুন, কনফিডেন্সটা বৃদ্ধি করুন, এবং এই জায়গায় আমাদেরকে মনোযোগ দিতে হবে। জি, আমরা যে ব্যাপারটি আসলে দেখছি যে লকডাউনের পুরো প্রক্রিয়া তো একটু একটু করে শিথিল করা হচ্ছে, কাল থেকে সব নয় কিন্তু কিছু কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও হয়তো সীমিত আকারে খুলে দেওয়ার একটা কথা আমরা আসলে শুনতে পাচ্ছি। কালকে বুঝতে পারবো যে কি হবে। তো যেহেতু আমাদেরকে আগামী দিনগুলোতে করোনা ভাইরাসকে সঙ্গী করেই স্বাভাবিক একটা জীবনযাপনের দিকে যেতে হবে, এবং করোনা ভাইরাসকে এক ধরনের সঙ্গীই থাকবে, কিন্তু খুব বেশি আমাদেরকে কাবু করতে পারবেন এরকম একটা উপায় হয়তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরকম পরিস্থিতিতে আপনার পরামর্শ কি? একটা জিনিস আপনাকে আমাকে সবাইকে মনে রাখতে হবে, লকডাউন কখন দিতে হয়, লকডাউন কোন পর্যায়ে কতক্ষণ কার্যকরী। একটা মহামারী যখন সংক্রমণ বিস্তার রোধের জন্য কয়েকটি ব্যবস্থাপনা আছে। প্রথম ব্যবস্থা হচ্ছে জনস্বাস্থ্য বিষয়ক ব্যবস্থাপনা এবং সামাজিক ব্যবস্থাপনা। জনস্বাস্থ্য বিষয়ক ব্যবস্থাপনা আপনি আমি সবাই জানি যে হাত ধোয়া, কাশির শিষ্টাচার, সামাজিক দূরত্ব বজায় রাখা, টেস্ট, ট্রিট, আইসোলেট, কোয়ারেন্টাইন এবং কন্ট্যাক্ট ট্রেসিং, এসব কিছু হচ্ছে জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা। আর এই জন্য যে লকডাউন, যেটা আপনাকে দেশের অর্থনীতির কথা চিন্তা করতে হবে, এবং সেই সাথে এই ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে সংক্রমণ কোন পর্যায়ে যাচ্ছে। আমরা দেখতেছি লকডাউনের ভিতরেই আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, এবং আমরা এখন একটা পর্যায়ে উপনীত হয়েছি। সেই পর্যায়টা হচ্ছে চতুর্থ স্টেপ। চতুর্থ স্টেপে কি হয়? চতুর্থ স্টেপে সামাজিক সংক্রমণ অনেক বেড়ে যায়, এবং তখন এইম অফ দ্য ট্রিটমেন্ট কি? এইম অফ দ্য ট্রিটমেন্ট হচ্ছে মৃত্যুর হার কমানো। আমি এই চতুর্থ পর্যায়ে সংক্রমণের হার কমানো থেকেও যথাযথ চিকিৎসা দিয়ে রোগীর মৃত্যুর হার কমানোটা হচ্ছে অনেক বেশি জরুরি। এটি টার্গেট যদি WHO এর আপনি গাইডলাইনটা দেখেন। এবং আরেকটা জিনিস হচ্ছে সামাজিক প্রতিরোধের মধ্যে সামাজিক ব্যবস্থাপনা, যেমন লকডাউন সরকার করেছে। সরকার কতদিন করবে? সরকার তো দায়িত্ব পালন করেছে। নাগরিক হিসেবে আমরা আমি কি করেছি? সরকার আমাদেরকে কনফিডেন্ট দিয়েছেন, আমরা কি সবাই যথাযথভাবে সেটা পালন করেছি? আমরা কি সবসময় যথাযথভাবে আমাদের ঘরে ছিলাম? না আমরা ফলে আসলে আপনি যেটা বলছেন যে আমাদের সার্বিক সামাজিক যে সর্বতোভাবে যে একজন সচেতনতা, সেটি আসলে সবচেয়ে বেশি এখানে হয়তো আমাদেরকে বেশি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বা নিজেদের সচেতনতাই হয়তো এখানে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। আমরা ডাক্তার নোমান খালেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি যুক্ত হলেন, এবং আপনি যেমনটি বলছিলেন যে আপনার সাবেক এবং বর্তমান সহকর্মী যারা, তারা একের পর এক তারা আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। এটি তো আসলে খুব অত্যন্ত ভয়ের খবরও বটে। আপনি নিশ্চয়ই নিজে নিরাপদ থাকবেন, এবং আপনার চারপাশে আপনার সহকর্মী এবং আপনার আশেপাশে অন্য যারা আছেন তাদেরকেও আপনি নিশ্চয়ই নিরাপদে রাখবেন। আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, আপনি যদি সুযোগ দেন। জি, যে বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের সময় অনেক যে রোগী যারা নন করোনা ভাইরাসে আক্রান্ত, করোনা ভাইরাসে আক্রান্ত না কিন্তু রোগী বিভিন্ন হাসপাতালে আসছে, তারা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমি অনুরোধ করব সকল স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদেরকে পিপির মাধ্যমে তাদের কনফিডেন্স বিল্ড আপ করে তাদেরকে যথাযথ কাজের সুযোগ দিন, এবং সুযোগটা সৃষ্টি করুন, এবং তার মাধ্যমে আমরা আমাদের রোগীদের পাশে দাঁড়াই। সেই সাথে প্রত্যেক রোগী যেন সত্যবাদী হয়ে তাদের হিস্ট্রিটা যথাযথভাবে দেয়, এবং তাহলেই আমার মনে হয় আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে সক্ষম হব। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ ডাক্তার নোমান খালেদ চৌধুরী, আমাদের সাথে আপনি যুক্ত হলেন।
আমরা কথা বলছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার নোমান খালেদ চৌধুরী। তিনি বলছিলেন যে এই সময়কার করোনা ভাইরাসের এই সংকটের মুহূর্তে কি করণীয় এবং তার কি পর্যবেক্ষণ। আমরা আরও একজন চিকিৎসকের সঙ্গে আলাপ করতে চাই, তবে ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে সঙ্গে থাকবেন। আবার ফিরলাম নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা কথা বলছি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে। যারা করোনা ভাইরাসের বিরুদ্ধে একদম সামনে থেকে লড়ছেন, অর্থাৎ সেই সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসক, সেই চিকিৎসকদের সঙ্গে আমরা একটু আলাপ করছি। এ পর্যায়ে আমরা যেতে চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ টিটো মিয়া। ডক্টর টিটো, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই আলোচনায় আমাদেরকে একটু সময় দিলেন। আমরা করোনা ভাইরাস নিয়ে আলাপ করছি, একটু আপনার কাছে কয়েকটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা শুনবো। তবে প্রথমে একটু জেনে নেই যে গত কয়েক সপ্তাহে বা বিশেষ করে বাংলাদেশে তো প্রায় 2 মাস হলো, তো এই 2 মাসে আমরা আমাদের যে অভিজ্ঞতা করোনা ভাইরাস নিয়ে, আমরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য জানলাম এবং কিভাবে আসলে করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে তা নিয়েও অনেক আলোচনা হলো, বিস্তর অনেক তথ্য আমাদের জানা হলো। তো এই গত 2 মাসে আমাদের এখানকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আপনি আসলে কিভাবে পর্যবেক্ষণ করেছেন, ছোট করে আগে প্রথমে সেটি শুনতে চাই। ধন্যবাদ। আমরা বলতে চাই যে আমাদের কিন্তু 8ই মার্চ প্রথম ডায়াগনোসিস হয়েছে, প্রথম রোগী আমাদের শনাক্ত হয়েছে। তারপরে কিন্তু আমাদের কেসের সংখ্যা কিন্তু আমরা যেটা দেখেছি খুবই আস্তে আস্তে বেড়েছে। প্রথম দিকে যে আমাদের প্রতিদিনই যে ডায়াগনোসিস হতো সেটার সংখ্যাটা খুবই সামান্য ছিল, আস্তে আস্তে কিন্তু সেটা বেড়ে চলেছে। এবং আমরা যদি লক্ষ্য করি যে সেই বেড়ে যাওয়াটার কারণটা হলো দুটা কারণ। একটা হলো যে আমাদের তখন ডায়াগনস্টিক টুল যেটা আমাদের যে পরীক্ষা পদ্ধতি যেটা ছিল আরটিপিসিআর, সেটার অপ্রতুলতা ছিল এবং এখন কিন্তু অনেকখানি বেড়েছে, সেই জন্য কেসও বাড়ছে। তাছাড়া শুরুতে আমরা দেখেছি যে আমাদের দেশের এটা একটা ইম্পোর্টেড ডিজিজ, এটা আমাদের দেশেই রোগটা ছিল না। এটা আমরা জানি যে আমাদের দেশে যারা ইটালি থেকে আসছেন, সৌদি আরব থেকে আসছেন কিংবা অন্যান্য দেশ থেকে আসছেন, তারা এই রোগটাকে বহন করে আমাদের এখানে নিয়ে আসছিলেন এবং তাদের মাধ্যমে এটা ছড়িয়েছে। এবং আস্তে আস্তে আমরা যখন তাদেরকে ডিটেক্ট করতে পারলাম এবং সেটা দেখা গেল যে আমরা তাদের কন্ট্যাক্টেও যারা আসলো তাদেরকে ডিটেক্ট করে আমরা কোনো কোনো জায়গায় সীমিতভাবে মাদারীপুর প্রথম আমরা লকডাউন করি কিংবা আমরা তাদেরকে বাড়িতে আইসোলেট করে রেখে কোয়ারেন্টাইনে রাখা হয় তাদের সাথে যারা কন্ট্যাক্টে আসছিলেন। তো সেইভাবে কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছিল এবং অনেকখানি কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছিল। কিন্তু পাশাপাশি বেড়ে যাচ্ছিল এই জন্য যে আমরা আসলে সবাইকে, সব কন্ট্যাক্টকে কিন্তু ট্রেস করতে পারি নাই। অনেককে যারা বাহির থেকে আসছিল তাদের অনেককে কিন্তু আমরা ট্রেস করতে সময় লেগেছে, তাদেরকে বের করতে। তো মিন হোয়াইল এই সময়ের মধ্যে তারা কিন্তু এটা আমাদের সোসাইটিতে ছড়িয়ে ফেলেছে। আমরা যেটা বলেছেন একটু আগে খালেদ সাহেব বলেছেন যে আমরা এখন স্টেজ 4-এ আছি, কমিউনিটি ট্রান্সমিশন আছে। সেই হিসাবে একজন থেকে আরেকজনের ছড়িয়ে পড়ছে। এখন আর কোনো সোর্স থেকে আসতেছে না কিংবা আরেকজনের এরকম না যে কোনো বহিরাগত লোক থেকে আসছে, সেটা না, এখন আমাদের সোসাইটির মধ্যে আছে। সেই হিসাবে কিন্তু আমাদের রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা আসি যে আমাদের মৃত্যুর সংখ্যাটা কি হচ্ছে, কারা এটাতে বেশি সাফার করতেছেন। বহির্বিশ্বের সাথে আমাদের যদিও এত মিল নাই, বাইরের দেশে দেখা যায় যাদের ডায়াবেটিস বেশি, বয়স্ক রোগী, যাদের হার্টের সমস্যা আছে, তারাই বেশি এফেক্টেড হয়েছেন, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের দেশের সেই ক্ষেত্রে কিন্তু রোগের লক্ষণটা দেখা যায় তরুণদের মধ্যে বেশি এবং 30 থেকে 40 বছরের লোকজন বেশি এফেক্টেড হচ্ছে। মৃত্যুর হারও দেখা যায় 30 থেকে 50 বছরের মধ্যে বেশি। তাহলে সেদিক থেকে আমরা বলবো যে আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এবং আমরা যদি দেখি মৃত্যু অন্য দেশের সঙ্গে তুলনা করলে আমাদের দেশের মৃত্যুর হারটা অনেকখানি কম। আমি বলবো যে রোগের সংখ্যাটা কম। তদুপরি আমাদের কিন্তু সোসাইটিতে আছে, আমরা শুরুতে যতটুকু ভালো ছিলাম আমরা কিন্তু সেটা আরো বেশি ভালো থাকতে পারতাম আমরা যদি আমাদের বিমানবন্দরের মাধ্যমে যেমনি ভাবে আমরা সবাইকে কোয়ারেন্টাইনে রাখতে পারে নাই। তারপরে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা মোতাবেক আমাদের চিকিৎসা কর্মীরা সবাই মিলে এবং সামাজিকভাবে সবাই এবং সর্বোপরি জনগণের সহায়তায়
সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে হাত ধুয়ে এবং আমরা তাড়াতাড়ি ডায়াগনোসিস করে আমরা কিন্তু অনেকখানি এতদিন পর্যন্ত একটা পর্যায়ে আছি, যেটা আমাদের প্রতিবেশী দেশের চেয়েও অনেকখানি ভালো আছি। এবং আমি বলবো যে আমরা যদিও মহামারী সারা দেশে, কিন্তু আমরা এখন পর্যন্ত একটা স্টেজে আছি যেখান থেকে আমরা আরো একটা ভালো পর্যায়ে যেতে পারি। যদিও আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা একদম টোটালি লকডাউন অবস্থায় থাকবো, তাহলে হয়তো আমরা চিকিৎসকরা যা মনে করি যে এটা হয়তো আরেকটু আমাদের জন্য ফলপ্রসূ হতো। এটা মানে আমাদের এই রোগটা ছড়ায় যাওয়ার পিছনে মানে ছড়ায় যাওয়াটা আরো হয়তো কমে যেত। এখন যতটুকু আমরা দেখছি তার চেয়ে হয়তো আরেকটু বেশি ভালো থাকতে পারতাম, এটা আমাদের ধারণা। যেহেতু একটুখানি সব জায়গায় আমাদের রিল্যাক্সেশন আসছে, লোকজন বাজারে যেতে শুরু করেছেন, নামাজ করতে শুরু করেছেন। তো যদিও এটা শুরু হয়েছে, আমি বলবো যে যদি আমরা সুরক্ষাটা মেনটেন করি, সামাজিক দূরত্বটা মেনটেন করি, যে পদ্ধতিগুলো আমরা অবলম্বন করেছি এতদিন রোগ ছড়ানোটাকে প্রিভেন্ট করার জন্য, আমরা মনে হয় যে সেটা যদি বহাল রাখি তাহলে হয়তো আর একটু ভালো থাকবো। আমরা যে ব্যাপারটি আপনি বলছেন যে সামাজিক দূরত্ব এবং আসলে নিজেদের সচেতনতার এই ব্যাপারটি আসলে সবচেয়ে প্রধান আমাদের নিজেদেরকে নিরাপদে রাখার জন্য। তো কাল থেকে তো আমরা দেখছি যে দোকানপাট কিছু কিছু খুলতে শুরু করছে এবং ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে শুরু করেছে। তো আমরা এর ফলে যেটা মানে ধরে নিতেই পারি যে এর ফলে তো এক ধরনের জনসমাগম হবে এবং সামাজিক দূরত্ব রক্ষিত হচ্ছে কিনা ঠিকমতো সেটিও আসলে এক ধরনের ঝুঁকির মুখে পড়বে। কিন্তু আবার আমরা অর্থনীতি সচল রাখার স্বার্থে বা লকডাউন অনির্দিষ্টকাল কতদিন আমরা আসলে কন্টিনিউ করতে পারবো সেটিও আসলে একটা অনিশ্চিত ব্যাপার। তো এই কারণে হয়তো করোনা ভাইরাসকে সঙ্গী করেই আমাদেরকে হয়তো এগিয়ে যেতে হবে আগামী দিনগুলোতে এবং সেটিকে নিয়ন্ত্রণে রেখেই। তো এরকম একটা পরিস্থিতির কথা অনেকে বলছেন। তো এক্ষেত্রে আপনার পরামর্শটি কি? যেটা হলো যে আমাদের তো লকডাউন আসলে অনির্দিষ্টকালের জন্য চালানো যাবে না। মানে আমরা আমাদের চিকিৎসা পদ্ধতি মানে দিক থেকে বলছি যে এটা লকডাউন আরো বেশি হবে। যারা রাষ্ট্র পরিচালনায় আছেন কিংবা আমরা সবাই জানি আমাদের জীবন এবং জীবিকার তাগিদে এটাকে উইথড্র করতেই হবে, মানে এটাকে শিথিল করতেই হবে। এই ব্যাপারে আমরা সবাই একমত। হয়তো আরো এক সপ্তাহ বাড়িয়ে আমরা থাকতে পারতাম কিংবা কিছু, যাই হোক সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের এই লকডাউনের উইথড্র করা হয়েছে। আমাদের আপনারা জানেন প্রতিবেশী দেশগুলোতেও কিন্তু আস্তে আস্তে লকডাউন উঠিয়ে দিচ্ছে। পাকিস্তানও তারা কিন্তু তাদের এই লকডাউন শিথিল করতে যাচ্ছে। ইন্ডিয়াতেও অনেকখানি মানে তারাও প্রস্তুতি নিচ্ছে যে এটাকে শিথিল করে ফেলবে। তাহলে এর মধ্যেই কিন্তু আমাদেরকে এই যে আমরা একসাথে মিশে যাচ্ছি, আমরা কাজে কর্মে যাচ্ছি, দোকানপাট খুলে যাচ্ছে, এবং এই ব্যাপারগুলা কিন্তু আমাদের এটা নিয়েই চলতে হবে। এবং এই যে করোনা ভাইরাস আমাদের কতদিন থাকবে এটা কিন্তু আমরা এখনো নিশ্চিত করে বলতে পারি না। আমরা যদিও এখন আমাদের আস্তে আস্তে কার উপরের দিকে যাচ্ছে, আমাদের আরো হয়তো কেসের সংখ্যা বাড়বে, কিন্তু এক সময় হয়তো দেখা যাবে যে এটা কমবে। সেটাও হয়তো কয় মাস লাগে, আগামী 2-3 মাস পর্যন্ত হয়তো কন্টিনিউ করা লাগতে পারে কিংবা তার চেয়ে বেশি। তাহলে এগুলা নিয়েই তো আমাদের চলতে হবে। তাহলে এই চলার পথে আমরা যেন আমাদের যে নিয়মগুলা, স্বতঃসিদ্ধ নিয়মগুলা আমাদের একদম রাষ্ট্রীয় পর্যায়ে বলা হয়েছে, আমরা বলছি, সামাজিক মাধ্যম বলছেন, আপনারা আমাদের মিডিয়া থেকে বলছেন যে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং আমাদের মাস্ক পরা এবং যতটুকু পারা যায় আমাদের তাড়াতাড়ি কেসগুলোকে ডিটেক্ট করে আমাদের কি পরিমাণ কেস আছে, এবং আপনি একটু আগে আলাপ শুনেছেন যে আমাদের উপসর্গবিহীন অনেকগুলো কেস আছে, তাদেরকে ডিটেক্ট করে আইসোলেশনে রেখে আমরা যদি এখনো সেই পদ্ধতিগুলোকে বহাল রাখি, যে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, এগুলো যদি অটুট রাখি, তাহলে হয়তো আমরা এইটা থেকে অনেকখানি মানে এটা নিয়ে আমরা চলতে পারবো এবং এক সময় হয়তো আমাদের রোগের বিস্তারটা অনেক বেশি হবে না। আর সেই জন্য আমি বলবো সবচেয়ে বেশি যারা আমাদেরকে সহায়তা করতে পারেন আমাদের জনগণ, এবং তাদেরকে সচেতন করা আমাদের সবারই দায়িত্ব, এবং তারা নিজেরাও এই ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, একে অপরকে সহযোগিতা করবেন এবং একে অপরের থেকে এই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে। এবং আমরা যেমন একজন আরেকজনের সঙ্গে কথা বলবো, কাজ করব মাস্ক পরে, এবং কোনো কিছু ধরার পরে বাসায় যখন ফিরবো কিংবা কর্মক্ষেত্রে বারবার হাত ধুয়ে স্যানিটাইজার ইউজ করে আমরা এটাকে অনেকখানি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি বলে আমি মনে করি। এবং আমরা আরেকটা ব্যাপার একটু আপনার কাছে শুনতে চাই যে করোনা ভাইরাসের এই প্রকোপ শুরু হবার পরে সংক্রমণ ঠেকাতে আমরা দেখলাম যে বিভিন্ন যারা বিশেষজ্ঞ চিকিৎসক যারা আসলে চেম্বার করতেন তারা চেম্বার করা কিছুটা কমিয়ে দিয়েছেন। এর ফলে এক ধরনের যাতে সংক্রমণ যাতে একটু কমে আসে। আবার আমরা দেখলাম যে টেলিমেডিসিনের ব্যাপারটিও ইদানিং খুব শুরু হচ্ছে। তো এই
সার্বিকভাবে চিকিৎসা পদ্ধতি, চিকিৎসকদের যে একজন পেশেন্টকে সামনাসামনি ফিজিক্যালি এক্সামিন করার যে একটা পদ্ধতি বা প্র্যাকটিস, সেই ব্যাপারটিও আসলে কিন্তু এখন অনেক রকম সতর্কতার একটা ব্যাপার আসলে চলে এসেছে। এই করোনা ভাইরাস যেটি আসলে আমরা মানে বুঝতে পারছি না যেটা আসলে কতদিন কন্টিনিউ করবে। যদি এটা এমন হয় যে আরও 1-2 বছর লেগে গেল এটা পুরোপুরি নির্মূল হতে, তাহলে সার্বিকভাবে চিকিৎসা পদ্ধতি, একজন চিকিৎসক রোগী যখন দেখবেন তার এই রোগী দেখার যে পদ্ধতি, এই পুরো প্রক্রিয়া আসলে স্থায়ী বা সাময়িকভাবে কি কি পরিবর্তন পাকাপাকিভাবে আসতে যাচ্ছে আপনার কাছে কি মনে হয়? একটা হলো যে টেলিমেডিসিনের কথা বলছেন, আমরা কিন্তু অলরেডি সবাই কিন্তু টেলিমেডিসিন করছি, এবং আমরা যে চেম্বার বন্ধ করে অনেকেই রেখেছেন, কিংবা প্রায় অনেক জায়গায় চেম্বার বন্ধ, অনেক বাইরে রোগী দেখা হয় না, রোগীরাও আসেন না, সেটা কিন্তু দুইটা দিক। আপনি বলেছেন একটা কথা যে সংক্রমণের দিকটা দেখে, এবং আমাদের চিকিৎসকরা আমরা নিজেরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। সুতরাং আমরা কোভিডের রোগীকে চিকিৎসা দেওয়ার আগেই যদি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, তাহলে কিন্তু দেখা যায় যে চিকিৎসা পদ্ধতিটা একসময় ব্যাহত হবে, এবং সর্বোপরি দেখা যাবে যে রোগের চিকিৎসাটা মানে কোভিড-19 যেটা মূল সমস্যা এখন, সেটা থেকে আমরা মানে অনেকখানি দূরে সরে যাব। তো আমি যেটা বলতে চাচ্ছি যে টেলিমেডিসিনের মাধ্যমে এখন প্রায় আমরা প্রতি চিকিৎসকেই সেটা বিভিন্ন পর্যায়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেটা হলো গভর্নমেন্ট লেভেলে, আমাদের সরকারি হাসপাতালগুলোতেও, সেখান থেকেও আমরা টেলিমেডিসিন আগে বহাল ছিল, সেটাকে আরো জোরদার করা হয়েছে। আবার আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেকেই আমরা নিজেরা আমাদের পরিচিত রোগীদের কিংবা যেই আমাদেরকে ফোন করেন তাদেরকেও আমরা টেলিমেডিসিন করে চিকিৎসা দেওয়ার বন্দোবস্ত করে যাচ্ছি। চিকিৎসা ব্যবস্থায়, চিকিৎসা পদ্ধতিতে এই কোভিড এর কারণে আসলে কোনো স্থায়ী কোনো পরিবর্তন কি ভবিষ্যতে আমরা দেখবো কিনা? আমরা একটু আগে বলছিলাম যে আসলে এই পরিবর্তনের অংশ হিসাবে আমরা যেখানে সরাসরি রোগীর সংস্পর্শে যেতে পারছি না, রোগীরাও আমাদের এখন ডাক্তারদের শরণাপন্ন হতে পারছেন না, আবার রোগে ভুগছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে যাচ্ছি, এবং তারই অংশ হিসাবে আমাদের এই প্রোগ্রামগুলো হচ্ছে। আমরা বিভিন্ন জুম প্রোগ্রামে কিংবা মিডিয়াতে এসে কিন্তু আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি। তেমনি ভাবে ব্যক্তিগত পর্যায়ে একজন আরেকজনকে টেলিফোন করে, রোগী যখন আমাদেরকে টেলিফোন করে তার কথা শুনে আমরা চিকিৎসা বন্দোবস্ত দিচ্ছি। সেটাকে আরো বাস্তব মানে রূপ দেওয়ার জন্য আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ, ভাইবার কিংবা আপনার মেসেঞ্জারের মাধ্যমে কিংবা বিভিন্ন পদ্ধতিতে আমরা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে রোগীরা সরাসরি আমার সঙ্গে যুক্ত হতে পারেন, কিংবা আমাদের একজন চিকিৎসকের সঙ্গে যুক্ত হতে পারেন। তার কাগজপত্র সব আমাকে পাঠিয়ে দিলে আমি সেগুলো দেখে আবার চিকিৎসা পদ্ধতি তাকে দিতে পারি। সুতরাং এই পদ্ধতিগুলো আমার মনে হয় যে একটা মানে পার্মানেন্ট পর্যায়ে, মানে এটা একটা সাবস্টিটিউট হিসাবে অনেকখানি মানে রোগীর জন্য এবং ডাক্তারের জন্য একটা সম্পর্ক স্থাপনের জন্য, পাশাপাশি চিকিৎসা পদ্ধতিটা বহাল রাখার জন্য একটা বিকল্প পদ্ধতি হিসাবে, মানে একটা অলমোস্ট একটা মানে স্থায়ী পদ্ধতি হিসাবে রূপ পাচ্ছে। এটা একটা ব্যাপার। আবার আমি বলতে চাই যে আমাদের সবাই কিন্তু আস্তে আস্তে এই করোনা পরিস্থিতিতে রোগী কিংবা অন্যান্য রোগীরা যাদের করোনা নাই, কিংবা করোনা না থাকলেও আমরা একটু আগে শুনেছেন যে অনেকে অ্যাসিম্পটোমেটিক থাকে, অন্য সমস্যা থাকলেও তার মধ্যে করোনা থাকতে পারে। যার সার্জারি সমস্যা আছে তারও করোনা কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, উপসর্গবিহীন, কিংবা অন্যান্য যে কোনো একটা স্ট্রোকের রোগীরও করোনা থাকতে পারে, হার্টের সমস্যা আছে তার করোনা থাকতে পারে। সুতরাং এই অবস্থাতে আমরা চিকিৎসকদের উচিত হবে, আমরা অনেকে চেম্বার কিন্তু খুলে দিচ্ছে প্রাইভেট পর্যায়ে কিংবা সরকারি পর্যায়েও, তারা আউটডোরে রোগী দেখা শুরু করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? প্রতি চিকিৎসককেই প্রথমে তার নিজের সুরক্ষা যে ড্রেস যেটা আছে, পিপি পরা, গগলস পরা এবং মাস্ক পরা, সেগুলা পরেই প্রতিটা রোগীকেই আসলে মনে করতে হবে তার মধ্যে জায়গাগুলো আসলে নিতে হবে। আসলে মানে আপনি যেটা বলছিলেন যে ব্যক্তিগত সতর্কতা, সচেতনতাই আসলে এখানে অনেক গুরুত্বপূর্ণ। ডক্টর টিটু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটা লম্বা সময় দিলেন আমাদেরকে, আমরা আপনার কাছ থেকে অনেকগুলো বিষয়েরও জানতে পারলাম। আপনি নিজে নিরাপদ থাকবেন এবং আপনার চারপাশে সবাইকে নিশ্চয়ই আপনি নিরাপদে রাখবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ টিটু মিয়া। আমরা চিকিৎসকদের সঙ্গে যেমনটি আলাপ করছি, আবার একই সঙ্গে কিন্তু দেখছি যে দুর্যোগের সময় কোনো না কোনোভাবে কোনো স্বেচ্ছাসেবী বা সমাজসেবী সংগঠন কিন্তু এগিয়ে আসে আর্ত এবং দুর্যোগের এই মুহূর্তগুলোতে যারা সত্যিকারভাবে ক্ষতিগ্রস্ত তাদের সেবায়। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু অনেক উদ্যোগ দেখতে পাচ্ছি, আমরা অনেক সংগঠনকে দেখতে পাচ্ছি যারা এগিয়ে এসেছেন, অনেক প্রশংসিত হচ্ছেন। এ নিয়ে অনেক ঘটনা আমরা আসলে দেখেছি, এবং গত কয়েকদিনে যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছুটা সক্রিয় বা নিয়মিত খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই একটি নাম আপনারা নিশ্চয়ই পরিচিত হয়েছেন, যে অকশন ফর অ্যাকশন। এই উদ্যোগটি
যারা বিশিষ্ট ব্যক্তি, কীর্তিমান ব্যক্তি, তাদের কোনো একটি স্মারক বা ব্যবহৃত কোনো একটি বস্তুকে তারা নিলামে তুলছেন এবং এ থেকে সংগৃহীত অর্থ কিন্তু ব্যয় করা হচ্ছে যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত, যাদের সত্যিকার অর্থে এই মুহূর্তে সাহায্যটি দরকার, এই দুর্যোগ এবং সংকটময় মুহূর্তে তাদের কাছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। অনেকগুলো সংগঠন কাজ করছেন এই সরাসরি তাদের কাছে সাহায্যগুলো পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে এই মানবিকভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এই অর্থ, নিলাম থেকে যে অর্থগুলো আসছে সেই অর্থ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে অকশন ফর অ্যাকশন। এই অকশন ফর অ্যাকশন, এই উদ্যোগটি দুজন তরুণ সম্ভাবনা আসলে বলা ঠিক না, মানে তারা এরই মধ্যে তাদের সম্ভাবনা প্রমাণ করেছেন এবং খুবই সুপরিচিত দুজন মানুষ, একজন আরিফা হোসেন, আরেকজন প্রীত রেজা। এই দুই তরুণের উদ্যোগ। আমরা এই পর্যায়ে একটু কথা বলতে চাই অকশন ফর অ্যাকশনের অন্যতম উদ্যোক্তা আরিফা হোসেনের সঙ্গে। আরিফা হোসেন, অনেক ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে আপনি আপনার এই উদ্যোগের একটি লাইভ চলছিল এবং প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার জার্সি নিলামে উঠেছিল এবং সেই পুরো প্রক্রিয়াটি আমরা দেখছিলাম। ফলাফলটি জানি না, আপনি নিশ্চয়ই সেটি বলবেন আমাদেরকে এবং আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই বেসিক্যালি যে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এই উদ্যোগের যথেষ্ট সাড়া পড়েছে, যথেষ্ট প্রশংসিত হচ্ছে এবং মানুষ যারা এই ব্যাপারটি দেখছেন তারা অনেকে অনুপ্রাণিত বোধ করছেন। তো আপনার কাছে একটু প্রত্যক্ষ অভিজ্ঞতাটি শুনবো, আপনি আসলে কি মনে করছেন, মানুষ আসলে কিভাবে দেখছেন, যাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন তারা আসলে কতখানি কিভাবে কার্যকর সহযোগিতা করছেন? থ্যাংক ইউ নরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে আমাদের ওই এপিসোডটা মাত্র শেষ হলো, হওয়ার সাথে সাথে এখানে আমাকে আসতে হলো। যদি এপিসোডের রেজাল্ট বলতে হয়, আমরা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে আজকে। যদিও আমরা আশা করছিলাম যে মোমেন মুন্না ভাইয়ের জার্সিটা আরো বেশি প্রাইসে বিক্রি হবে, কিন্তু আমরা নিজেরাই যেহেতু বলি যে ইটস নট দ্য প্রাইস, ইটস দ্য ইমোশন বিহাইন্ড দ্যাট আইটেম। তো তারপরেও আজকে আমাদের ওই ফিফা রেফারি জার্সিটা বিক্রি হয়েছে 5,55,000 টাকায় এবং মোমেন মুন্না ভাইয়ের দুটো জার্সি আজকে আমরা প্রায় 5.5 লাখ টাকায় বিক্রি করেছি। একটা 3 লাখ টাকা, আর একটা 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকার হচ্ছে আবহানির ড্রেসটা, ওটা নিয়েছে আমাদের এইচএসবিসি ব্যাংকের সিইও। আর 3 লাখ টাকা দিয়ে যে ওনার ন্যাশনাল টিমের জার্সিটা নিয়েছে সেটা নিয়েছে হচ্ছে কার্নিভাল ইন্টারনেট বলে একটা অফিস। সো আমি যেটা আপনাকে এই সুযোগে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের উদ্যোগটা আসলে শুরু করার বিষয়ে একটা খুব কমন একটা ফিলোসফি ছিল যে দেখেন, বাইরের দেশে যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু যে কোনো দুর্যোগে অনেক কিছু করতে পারছে। যেমন শাহরুখ খান ইচ্ছা করলে 20 লাখ টাকা দিয়ে দিচ্ছে একটা ফাউন্ডেশনকে, কিন্তু আমাদের দেশে যারা সেলিব্রিটি না তারা কিন্তু মোরলেস মধ্যবিত্ত পরিবারের, সুতরাং তাদের স্বাদ থাকলেও সাধ্যের কারণে হয়তো অনেক কিছু করতে পারছে না, বা কিছু কিন্তু করে আসছে, তা করতে পারছে না তা না। তো এই কনসেপ্ট থেকে আসলে আমরা শুরু করি। আমার ঘরে পড়ে থাকা একটা জিনিস যদি একজন মানুষের খাবার জোটে তাহলে খারাপ কি, এই কনসেপ্ট থেকে শুরু করে আমরা যে পরিমাণ সাড়া পেয়েছি নরস ভাই বলার অপেক্ষা রাখে না। এমনকি এখন সালমান শাহর পরিবার থেকেও ওনাকে তার মাথার একটা স্কার্ফ দিতে যাচ্ছে। আমরা কয়েকদিন আগে হুমায়ুন ফরিদির একটা চশমা বিক্রি করলাম 3.25 লাখ টাকায়। সামনে আরো বেশ কিছু প্রোডাক্ট আছে, বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে। আমরা সারা প্রচুর পাচ্ছি, বিডারদের কাছ থেকেও পাচ্ছি অথবা যারা অকশনে যে আইটেমগুলো তুলতে চাচ্ছে তাদের কাছ থেকেও পাচ্ছি। এখান থেকে সংগৃহীত অর্থ তো আসলে আপনারা বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং যারা কাজগুলো করছে এরকম সংগঠনের মাধ্যমে আপনারা আসলে একদম যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। এই বিষয়ে কি একটু আমাদেরকে একটু বড় করে বলবেন যে আসলে পুরো প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে? ওকে, আমরা একটা আসলে প্ল্যাটফর্ম হিসেবে আছি যেখানে আমরা কোনো টাকা নিচ্ছি না। ইটস লাইক এ ম্যাচ মেকিং। আমরা হচ্ছে ঘটকের মতো, তুমি এটা বিক্রি করবে, তুমি এটা কিনবে, তোমাদের পরিচয় করিয়ে দিলাম। মাঝখানে আমরা যে কাজ করছি, আমরা 15টা ফাউন্ডেশনকে আমাদের টিম মেম্বার হিসেবে রেখেছি, স্টার্টিং ফ্রম সাজিদা ফাউন্ডেশন, ওইদিকে ব্র্যাক, এদিকে বিদ্যানন্দ, জাগো, নাম বলে শেষ করা যাবে না, 15টা ফাউন্ডেশন। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে কিছুটা টাকা দিচ্ছি। যেমন এখন পর্যন্ত দেওয়া হয়েছে, বিদ্যানন্দকে দেওয়া হয়েছে, অভিযাত্রিক ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে, ব্র্যাককে টাকা দেওয়া হয়েছে, আমাদের পাইপলাইনে আরো মজার স্কুলকে টাকা দেওয়া হয়েছে। সুতরাং আমরা আমাদের 15টা ফাউন্ডেশনকে শোকেস করছি। এখন কেউ যদি বলে না আমি একে দিব না, যেমন সৌম্য বলছে, সৌম্যর যে ব্যাগটা বিক্রি হয়েছে 4.5 লাখ টাকা দিয়ে, সে বলছে ভাইয়া আমি লোকালি হেল্প করতে চাই সাতক্ষীরায়, আমি টাকাটা আমার ডিসি কে দিতে চাই। দ্যাটস নট নাথিং রং ইন ইট। সুতরাং তাদের ইচ্ছা অনুযায়ী আসলে টাকাগুলো সেসব জায়গায় যাচ্ছে, কিন্তু আমরা শোকেস করতে পারছি যে এই 10টা এই 15টা ফাউন্ডেশন আছে যারা হয়তো মধ্যবিত্ত নিয়ে কাজ করছে, কেউ হয়তো এই রোজার জাকাত নিয়ে কাজ করছে, কেউ হচ্ছে পথ কুকুরদের গুলোকে খাওয়াচ্ছে, কেউ হয়তো খুব মার্জিনালাইজ গ্রুপ যেমন সেক্স ওয়ার্কার, হিজরা, বেদে, সাঁওতাল এদের নিয়ে কাজ করছে। তো আমরা শোকেস করছি এদেরকে টাকা দিতে পারো, অথবা তুমি যাকে
কমফোর্টেবল ফিল করো। এখানে একটা বিষয় যে এখানে যারা আসলে এক ধরনের সহযোগিতার হাত বাড়াচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে সবারই আসলে সদিচ্ছা আছে, এতে কোনো ভুল নেই, কিন্তু এক্ষেত্রে হয়তো কিছুটা ফেস ভ্যালু হয়তো এখানে কিছুটা কাজ দিচ্ছে সবাই। আসলে আপনি এখানে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিতরে যাও একই সঙ্গে তাই। তো আপনাদের দুজনের প্রতি এক ধরনের ভরসা রেখে আসলে অনেকেই সহযোগিতা আসলে করছেন, কিন্তু এই অর্থগুলো একদম যথোপযুক্তভাবে ব্যয় হচ্ছে কিনা, সঠিক লোকের কাছে পৌঁছচ্ছে কিনা, যথাযথভাবে খরচ হচ্ছে কিনা, এই বিষয়ে কি আপনারা খোঁজ বা নজর রাখছেন কিনা? ভাই এটার উত্তরটা আমি এইভাবে দিই। মানুষ, আপনি যদি বললেন ভরসা করছে, ভরসা করার একমাত্র কারণ হচ্ছে যে আগে হয়তো আমরা কোনোভাবে টাকাগুলো হ্যান্ডেল করেছিলাম এবং ওইটার জন্য আমরা অ্যাকাউন্টেবল ছিলাম। যেমন রানা প্লাজার সময় আমার হাত দিয়ে প্রায় 4 কোটি টাকা এদিক ওদিক অনেক ফাউন্ডেশনে গিয়েছে। সেই সময়ের জিনিসগুলোতে আমরা অ্যাকাউন্টেবল ছিলাম দেখি কিন্তু আজকে আপনি বলতে পারছেন যে প্রীত ভাই অথবা আরিফ ভাই আপনাদেরকে মানুষ ট্রাস্ট করে। সুতরাং আই ক্যান এশিওর ইউ, এখন যে কাজগুলো হচ্ছে প্রত্যেকটার একটা অডিট হচ্ছে, যে জিনিসগুলো আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। অডিট ছাড়াও কোথায় কি টাকা যাচ্ছে, 1 টাকাও যেন সবগুলোর যেন অ্যাকাউন্টেবল থাকি, সেটা শুধু অনুষ্ঠানের স্বার্থে না, আমি আমার নিজের স্বার্থে সেটা আসলে করব। নিশ্চয়ই। আচ্ছা, আরেকটি বিষয় যে আমরা আসলে যে ব্যাপারটি দেখছি যে গণমাধ্যম মানে মূলধারার গণমাধ্যমে কিন্তু আপনাদের এই উদ্যোগটি বিপুলভাবে কিন্তু প্রচার করা হচ্ছে, বিশেষ করে সাকিব আল হাসানের যে মানে সেই বহুল আলোচিত যে ব্যাট সেটি যখন নিলামে উঠলো, আমরা দেখলাম যে অকশন ফর অ্যাকশন লিখে যদি আমি গুগলে সার্চ দিই তাহলে আসলে ওই খবরগুলোই প্রথম দিকে একদম শিরোনাম জুড়ে আসছে। তো আমি একটু আপনার কাছে একটু শুনতে চাই যে আমরা দেখছি যে শিরোনামগুলো এরকম হচ্ছে যে এত টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট বা এত টাকায় বিক্রি হলো হুমায়ুন ফরিদির চশমা, এরকম শিরোনাম হচ্ছে, কিন্তু এতে কি আসলে যারা এই কাজে সত্যি সত্যি অবদান রাখতে পারেন তারা কি আসলে উৎসাহিত হচ্ছেন কিনা, বা আপনার কাছে কি মনে হয় যে এটা কি একদম ঠিকঠাক মতো হচ্ছে? না, ঠিকঠাক মতো হচ্ছে না। আসলে আমাদের এই জিনিসগুলো নিয়ে আমরা মিডিয়ার সাথে আলাপও করছি যে আপনার খবরগুলো এভাবে প্রকাশ না করে হয়তো এভাবে করেন। এটার কারণে একটা কম্পিটিশন দাঁড়িয়ে যাচ্ছে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি বলতে দ্বিধা নেই, সাকিবের ব্যাট বিক্রি হওয়ার পরে অন্যান্য প্লেয়াররা কিন্তু একটু প্রেসারে আছে। হুমায়ুন ফরিদির একটা চশমা বিক্রি হওয়ার পরে এমন কোনো প্রয়াত হিরো উনার কোনো কিছু জিনিস বিক্রি হতে কিন্তু একটা বেঞ্চমার্ক দাঁড়িয়ে যাচ্ছে। এটাকে আমরা বেঞ্চমার্ক মিডিয়া গুলাই করে ফেলছি। আমরা কিন্তু প্রতিনিয়ত মিডিয়ার সাথে কথা বলছি যে আপনারা ভাই জিনিসগুলোকে, মার্কেটটা যেহেতু একটু গ্রো করছে, এটাকে আমরা নষ্ট না করি, কারণ তখন দেখা যাবে যে একজন কেউ কিছু স্বতঃস্ফূর্তভাবে নিয়ে আসতে রাজি হওয়ার আগে খুব প্রেসার ফিল করছে, আমার মার্কেট ভ্যালুটা না কমে যায়, যেহেতু এটা একটা বেঞ্চমার্ক ধরে ফেলছে। তো আমি শিওর মিডিয়াগুলো হয়তো এই জিনিসটা আমাদের জন্য নতুন, এই অকশন জিনিসটাতে আমরাও অভ্যস্ত না, আমরাও যে খুব প্রফেশনালি করতে পারছি তা না, আমরা কিন্তু খুব ম্যানুয়ালি খুব ক্যাজুয়ালি করছি। লাইভে আসছি, ও ফোন করে বলছে এই ব্যাংক এত টাকা, ও ফোন করে বলছে অত টাকা, উই আর ক্লোজিং ইট। সুতরাং আমাদেরও অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু এখন আসলে একটু সবাই যদি, মিডিয়া বলি, আমরা বলি, আপনারা যারা আছেন সবাই যদি জিনিসটাকে বুঝে সুন্দরভাবে মার্কেট করতে পারি, সুন্দরভাবে পজিশনিং করতে পারি, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটা টিকে যাবে। না হলে কিন্তু আর কয়েকটা এপিসোড করে আমরা আটকে যাবো। আচ্ছা, এটা খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন, এই বিষয়ে একটু শুনবো। আমরা এখনো পর্যন্ত দেখছি যে আপনি আছেন, আরিফার হোসেন এবং প্রীত রেজা আছেন, এই উদ্যোগের সঙ্গে আর কে কে আছেন বা এই উদ্যোগটি কিভাবে আপনারা ভাবলেন? এর আগে আমরা দেখেছি যে আপনারা কিন্তু বিভিন্ন মানে সংকটময় মুহূর্তে কিন্তু কোনো না কোনো উদ্যোগ নিয়েছেন যাতে একদম সঠিক লোকের কাছেই যেন উপকারটি পৌঁছায়, কিন্তু এবারের উদ্যোগটি সম্পর্কে শুরুটা কিভাবে হলো? শুরুটা আসলে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এটা হচ্ছে প্রীতর ব্রেন চাইল্ড। সে একদিন আমাকে ফোন করে বললো যে আরিফ ভাই এরকম একটা করা যায় নাকি। তারপর আমি আর প্রীত আলাপ করতে করতে হঠাৎ করে তখন আমাদের উই ওয়ার লাকি যে সাকিব আল হাসান ফাউন্ডেশনের একজন আছে ব্যারিস্টার চিস্তি ভাই, উনাকে আমরা কানেক্ট করি, উনাকে আমরা অ্যাপ্রোচ করি এভাবেই যে আমরা সাকিবের ব্যাটটা দিয়ে শুরু করতে যাচ্ছি। তখন উনি বলে যে লেটস ডু ইট দিস ওয়ে, সাকিবের ব্যাট দিয়ে শুরু করে আমিও তোমাদেরকে পুরো বিষয়টা গুছিয়ে দিব। আসলে এই প্রসেসের মধ্যে আমাদের একজন লিগ্যাল অ্যাডভাইজার বলি অথবা লিগ্যাল মুরব্বী বলি দরকার ছিল, কারণ অকশন জিনিসটা কিন্তু বাংলাদেশের ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী এখনো মানুষ জানে না। যে কোনো সময় কিন্তু পুলিশ এসে বলতে পারে আপনি যে অকশন করছেন এটা বেসটা কি, আপনি যে অকশন তো বাংলাদেশে কোনোদিন হয়নি। সুতরাং উনিই থাকায় আমাদের আসলে সুবিধা হচ্ছে, উনি আমাদের ফাউন্ডেশনটা গুছিয়ে দিতে পারছে। আমাদের যে বাংলাদেশের ল অফ দ্য ল্যান্ডের যে আইন কানুন গুলো আছে, সেটা যে মার্পেজ গুলো আছে, ওই জিনিসগুলো আমাদেরকে ধরিয়ে দিতে পারছে যে এই জিনিসটা এটা করা যাবে না, এই জিনিসগুলো করা যাবে না। সুতরাং উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ অন বোর্ড। সো এটা আসলে 3 জন মিলে এখন আমরা করছি, আমি, আরিফ আর হোসেন, আরিফার হোসেন দুজন না, আরিফ, প্রীত রেজা আর হচ্ছে চিস্তি ইকবাল, এই 3 জন মিলে করছি। আচ্ছা, তবে এই উদ্যোগটা আমাদের 3 জনের না, পুরো বাংলাদেশের। এটার মধ্যে আপনিও যেমন স্টেক হোল্ডার, প্রথম আলোর যে কালকে রিপোর্ট করবে উনিও তেমনই স্টেক হোল্ডার।
নিশ্চয়ই। আরেকটা বিষয় যে এই কোভিড-19 সিচুয়েশন তো একটা সময় গিয়ে শেষ হবে এবং তারপরে হয়তো আমরা নিশ্চয়ই চাইবো নতুন কোনো দুর্যোগ আসুক, কিন্তু আপনাদের যে উদ্যোগটি আপনারা এতদিন বা আজকে পর্যন্ত অ্যাটলিস্ট যে টেনে নিয়ে এলেন, এটিকে কত দূর পর্যন্ত আপনারা নিয়ে যেতে চান বা আপনাদের এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটি কি? ভাইয়া, আমাদের এখন পর্যন্ত যে সারা আছে, প্রতি 2 দিন পর পর যদি আমরা 2টো আইটেম নিয়ে এপিসোড করি তাও আমাদের 3 মাস লাগবে। কিন্তু আমাদের আসলে ইচ্ছা আছে যে এই কোভিড-19টা শেষ হওয়ার পর আমরা একটু স্লো হয়ে আর একটু গুছিয়ে নামবো। গুছিয়ে বলতে একটা প্রপার ওয়েবসাইট করে যেন এটা রেগুলার বিড হতে পারে, এতটা আসলে ড্রাস্টিক ওয়েতে আমরা তখন আগাবো না, একটু কনজারভেটিভ থাকবো। তবে নামটাই এভাবে দেওয়া হয়েছে যে অকশন ফর অ্যাকশন, সেটা এমন ভাবে করা হয়েছে যেন যখন অ্যাকশন দরকার হয় তখন যেন অকশন হয়। আজ থেকে 2 বছর পরে যদি আল্লাহ না করুক রানা প্লাজার মতো কোনো ঘটনা ঘটে, তখন যদি কোনো আবার অ্যাকশন দরকার হয়, উই উইল রিভাইভ। এরকম একটা কনসেপ্ট থেকে আসলে আমাদের এটা শুরু। এটা হয়তো কোভিড-19 এর পরে একটু স্লো করে ফেলবো আমরা। জি, আরিফা হোসেন, আপনার কাছে কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন ছিল আমাদের, কিন্তু আপনাকে আমরা একটু পরে পেয়েছি, আপনি অন্যটা লাইভে ব্যস্ত ছিলেন। তো আমরা আপনাকে কিছুক্ষণ লাইনে রাখছি। আমাদের সঙ্গে এই অকশন ফর অ্যাকশনের আরেকজন উদ্যোক্তা প্রীতরাজা, তার কথা আপনি কিছুক্ষণ আগে বলছেন, তিনিও যুক্ত হয়েছেন, আমরা তার সঙ্গে একটু আলাপ করে নিতে চাই। প্রীতরাজা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হলেন। আমরা আরিফা হোসেনের সঙ্গে কথা বলছিলাম। তো আরিফা হোসেন মোটামুটি আপনাদের এই উদ্যোগ সম্পর্কে আমাদেরকে একটা ভালো ধারণা দিয়ে দিয়েছেন। আপনি নতুন করে কি কিছু যোগ করবেন কিনা? না, আমি আসলে যেহেতু আসলে আমার শোনা হয়নি, আমি জানি না যে আসলে আরিফ ভাই কতটুকু বলেছে। সো আপনার যদি এছাড়া অন্য কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, কারণ হয়তো বা রিপিট হয়ে যাবে, একই কথা হয়তো দুবার হয়ে যাবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যেটা আসলে আপনার কাছে আমি একটু শুনবো, যে একটা এই উদ্যোগটি আমরা আরিফা হোসেনকেও প্রশ্ন করেছিলাম যে সবাই আসলে এটির যে আর্থিক যে দিক, যে এত লাখ টাকায় বিক্রি হলো সাকিব আল হাসানের ব্যাট বা এত টাকায় বিক্রি হলো অমুকের এই সুবনির বা শাহরুখ, তো এই ব্যাপারটা কি আসলে ওই দিকে চলে যাচ্ছে, নাকি এটা আসলে যারা সত্যি সত্যি কন্ট্রিবিউট করতে পারেন তাদেরকে উৎসাহিত করার যে লক্ষ্যটি আপনারা নিয়ে শুরু করেছিলেন, সেই উৎসাহটি বিস্তার করার ক্ষেত্রে আসলে কতখানি কার্যকর হচ্ছে? এই বিষয়ে বোধহয় আপনি বোধহয় কিছু যোগ করতে চাইলে যোগ করতে পারেন। আমরা বোধহয় ভুল শিরোনাম খুব পছন্দ করি। সো সাকিব আল হাসানের ব্যাট 20 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, কিংবা তাহসানের অকশনটি 7 লক্ষ টাকা উঠেছে, এই শিরোনামটা না হয়ে শিরোনামটা হয়তো হতে পারতো যে সাকিব আল হাসান তার প্রিয় জিনিস নিয়ে এগিয়ে আসলেন, কারণ সেই প্রিয় জিনিসটি চাইতেও প্রিয় আসলে তার দেশ, এবং এই মুহূর্তে আসলে সেটাই প্রয়োজন। সো আমরা কোনোভাবে তো, এটা তো কোনো কম্পিটিশন না যে কার অ্যামাউন্টটা কত হলো, কে কিভাবে আসলে নিল। তো আমার কাছে মনে হয় যে আপনাদের মাধ্যমে আসলে সবাইকে অনুরোধ করব, আমরা আসলে কেন এই প্ল্যাটফর্মটা করেছি। এই প্ল্যাটফর্মটা আমরা করেছি, এটা বলতে পারেন যে একটা পজিটিভিটির একটা প্ল্যাটফর্ম হিসেবে আপনি কনসিডার করতে পারেন। অকশনটা হচ্ছে আমাদের একটা মাধ্যম হয়তো, যেটা দিয়ে আসলে আমরা কিছু মানুষকে সরাসরি হেল্প করার সুযোগ পাচ্ছি, কিন্তু এছাড়া আমরা আসলে মনে করিয়ে দিতে চাই, আমরা সেই মানবতার ডাকটা দিতে চাই যে আপনাকে যে আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে কিছু করতে হবে তা না। আপনাকে যে অংশ সাকিবের ব্যাটটা তো আসলে একজন পাবে, তাহসানের সেই এক্সপেরিয়েন্সটা তো একজন পাবে, একজনই তো হুমায়ুন ফরিদি সেই চশমাটা পেয়েছে। কিন্তু আপনি কি করতে পারি? আপনি 2 কলাম লিখতে পারেন, 2 কলাম লিখে দেন না ভালো। আমি হয়তো আমার পাশের বাসার লোকটার খবর নিতে পারি, আমি হয়তো আমার দারোয়ান চাচার খবর নিতে পারি, কিংবা আমি হয়তো গ্রামের একজনের এই মুহূর্তে একটু পাশে দাঁড়াতে পারি। সেই জিনিসটাই আমাদের দরকার। আমার কাছে মনে হয় আমাদের উদ্দেশ্যটা কিন্তু আসলে সাকিবের ব্যাট কত দামে বিক্রি হলো সেটা না, কারণ এই ধরনের প্রশ্নগুলি আমরা প্রচুর শুনছি। আমরা নিজেরাও আসলে ভাবছি যে আসলে একটা ভালো চিন্তাকে আসলে আপনারা একটা উদাহরণের মাধ্যমে ছড়িয়ে দিতে চান, যার আসলে সামর্থ্য সক্ষমতা রয়েছে তিনি যেন এই উদ্যোগটি দেখে তিনিও যেন উদ্যোগে তিনি যেন অংশীদার হন, কিংবা তিনি যেন এগিয়ে আসেন, এটি আসলে আপনাদের উদ্দেশ্য। জি, একই সাথে যেমন বলতে চাই, একটু আগে আমরা, আপনি জানবেন যে কিংবদন্তি ফুটবলার মনে মুন্নার আমরা একটা জার্সি অকশন করেছি। সো এর মধ্যেই একটা দুটো ফোনও আসলো যে আসলে এইটা কি আসলে দামটা ঠিক মতো উঠলো কিনা। আমি বললাম আপনি এগিয়ে না আসা পর্যন্ত তো উঠবে না। সো সবাই কিন্তু আমরা বলছি, কিন্তু এই বলার পাশাপাশি যদি আমরা একটু এগিয়ে না আসি তাহলে কিভাবে হবে বলেন? একদম, যেহেতু আপনারা মানে সত্যিই শুরু করেছেন, তাহলে হয়তো আরো কিছুদিন মানে এই যে প্রচার বা এটা নিয়ে হয়তো আরো আলোচনা হলে হয়তো মানে সবাই পুরো ব্যাপারটা বুঝলো, নিশ্চয়ই হয়তো আরো কিছু সাড়া হয়তো আমরা আশা করতে পারি। আমি প্রীতরাজি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আরিফা হোসেনের কাছে আমার আসলে অনেক প্রশ্ন ছিল, কিন্তু আর জি জি নিশ্চয়ই। আচ্ছা, আমরা আসলে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আরেকদিন নিশ্চয়ই আপনাদের দুজনকে সামনে রেখে আমরা একটু বড় করে শুনবো। নিশ্চয়ই আপনাদের সামনে আরো অনেক কীর্তি আমরা হয়তো সাক্ষী হব। দুজনকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা যে কাজটি করছেন, মানুষের পাশে মানুষ আসলে এই সংকটময় মুহূর্তেই দাঁড়াবে। দুজনকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা আপনাদের এই উদ্যোগটি সফল হোক, এবং নিশ্চয়ই আপনারা এগিয়ে যাবেন এবং সাধারণ মানুষ যাদের সত্যিকারের উপকারটি দরকার তারা যেন উপকৃত হন। এই কোভিডের এই সংকটময় মুহূর্তে আপনারা দুজনই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
আমরা দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কথা বলছিলাম অকশন ফর অ্যাকশন নামক একটি উদ্যোগ, যেটি সামাজিক যোগাযোগের মাধ্যমকে ঘিরে এই উদ্যোগটি শুরু হয়েছিল। এখানে যারা বাংলাদেশের সেলিব্রিটি তাদের ব্যবহৃত কোনো না কোনো একটি স্মারক বা কোনো একটি বস্তু বা কোনো একটি ব্যবহার্য পণ্যকে আমরা দেখলাম যে এই উদ্যোগের মাধ্যমে নিলামে তোলা হয়েছে এবং সেই নিলাম থেকে প্রাপ্ত অর্থ আমরা দেখেছি যে যারা কোভিড-19-এর কারণে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষগুলোর কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি।